মাঝখানে আবার প্ল্যানিং চেঞ্জ, হঠাৎ করে চোখে পড়লো এটা। উঠা বেশি কষ্ট নাকি নামা বেশি কষ্ট? Assalamu alaikum everyone, this is your boy Mohammad Shan from MS46. So welcome to my new vlog from Dhaka Chattogram highway. আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে ফেনী। প্রথমে আমরা যাব ফেনীতে আমাদের একটা বন্ধু থাকে রোমান, ওর সাথে মিট করার পর আমরা চলে যাব সরাসরি পতেঙ্গা। আমি ব্লগটা একদম ফার্স্ট থেকে শুরু করতে পারি নাই, ফার্স্টে থেকে ভিডিও শ্যুট করতে পারি নাই, কারণ আমরা যখন বের হয়েছি বাসা থেকে তখন অনেকটা ভোরবেলা ছিল, অতটা আলো ছিল না, ব্রাইটনেস ছিল না। ভাবলাম যে ভিডিও ভালো হবে না, কোয়ালিটি ভালো হবে না, এই জন্য তখন ফুটেজ নিইনি। যাই হোক, এখন ফুটেজ নেওয়া শুরু করছি। এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাইক রাইড করতেছি। আমার সামনে যে এফজেড বাইকটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে আমার বন্ধু হাবিব রাইড করতেছে, পিছনে পিলিয়ন হিসেবে আছে ফাহিম, আর আমার পিছনে পিলিয়ন হিসেবে আছে মামুন। সো দেখতে থাকেন ব্লগটা। ফেনীতে পৌঁছানোর আগে আমরা মাঝখানে দু একটা ব্রেক নিব, চায়ের ব্রেক। আমরা এখনও সকালে নাস্তাও খাইনি, নাস্তার ব্রেকও নিব। আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। আমার এই ভিডিওটা দুইটা এপিসোডে হইতে পারে, একটা হচ্ছে যাওয়ার ভিডিও এবং একটা হচ্ছে রিটার্নের ভিডিও। কোন সময় হচ্ছে 8:06। আমরা আছি রামগড় বাজার, চট্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে একটা দোকানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য। তো চা খাইতে হবে, পরে আবার একটানা যখন রাইড শুরু করবো চা খাওয়ার সময় পাবো না। হচ্ছে আমাদের বাইকগুলি। সো 129 কিলোমিটার রাইড করার পরে আমরা লালপোল ফেনী সদর, এখানে আরেকবার চায়ের ব্রেক দিছিলাম। এখন আবার রওনা হয়েছি ফেনীর উদ্দেশ্যে। এইদিকে রাস্তাটা জোস জোস, মানে দুই দিকে দেখেন কত বড় বড় গাছ, মাঝখান দিয়ে এত বড় রাস্তা, সুন্দরভাবে কর্নারিং করা যেতেছে, সুন্দরভাবে ওভারটেকিং করা যেতেছে, কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই। আমার কাছে এই জন্যই 4B এত ভালো লাগে। মানে দেখেন, আমি এখন পর্যন্ত 133 কিলোমিটার রাইড করছি। একটা আমি প্রায় 3 ঘন্টার মতো রাইড করতেছি। মাঝখানে আমরা যে ব্রেক দিছি তাতে ইঞ্জিন ঠান্ডা হয় না, ইঞ্জিন গরমই থাকে, তাও এর পাওয়ার আউটপুটে কোনো চেঞ্জেস নাই। মানুষ এত লং রাইড কেমনে করে ভাই? আমার তো 135 কিলোমিটার চালাই অবস্থা খারাপ, মানে দুই হাত ব্যথা করতেছে, রেস্ট দরকার। চাপ দিয়ে দিছিল ভাই, ভালো চাপ দিছিল। আমি বুঝি না কেন বাংলা চাপতে হইব কেন। আমি একটা জিনিস ফিল করতে পারতেছি, এই পর্যন্ত আমি প্রায় 3 থেকে 4 বার 112 113 পুশ করছি। হ্যাঁ, 114 পর্যন্ত হয়তো উঠছে, কিন্তু 4Bতে আরো বেশি ওঠার কথা, আরো অনেক বেশি ওঠার কথা। এটা সম্ভবত হইতেছে না পিছনের চাকাটা মোটা থাকার কারণে। অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই বাইকে এটা কিসের হ্যান্ডেল যে এতটা খাড়া দেখা যায়? এটা হচ্ছে FZS V2 এর হ্যান্ডেল। সো FZS V2 এর হ্যান্ডেল লাগানোর পরে একটু সামনের দিকে ঘুরায় দিলেই হ্যান্ডেলটা খাড়া হয়ে যায়। 4Bর হ্যান্ডেল এতটা খাড়া হবে না। 4Bর হ্যান্ডেল আপনার ঘুরায় দিলেও এত খাড়া হবে না। আপনি FZ হ্যান্ডেলটা একটু পুশ করে এইভাবে একটু ঘুরায় দিলেই হ্যান্ডেলটা একটু খাড়া হয়ে যায়। আর তাছাড়াও আপনি ক্লিপার ইউজ করতে পারেন, হ্যান্ডেল ক্লিপার এইখানে থাকে, ওগুলি হ্যান্ডেল উঁচা করার জন্য লাগানো হয়। কিন্তু ওইগুলি লাগাইলেও আপনার FZ হ্যান্ডেল লাগাইতে হবে, অথবা আফটার মার্কেট একটা হ্যান্ডেল পাওয়া যায় স্ট্যান্ড রাইডিংয়ের জন্য, ওই হ্যান্ডেলগুলি লাগাইলে আপনার হ্যান্ডেলটা উঁচা হবে। রাস্তার পাশে মানুষ দাঁড়ানো দেখলেন আমার ভয় করে, মনে হয় এই বুঝি দৌড় দিল, এই বুঝি দৌড় দিল। মানে আছে, অনেকে আছে যে দেখতেছে গাড়ি আসতে, তারপর চিন্তা করবো কি যে আমি গাড়ির আগে চলে যাবো দৌড় দিয়া। চট্টগ্রাম 69 কিলোমিটার, কক্সবাজার 237 কিলোমিটার। ভাই এদিকে মির কেমিক্যাল কোনটা? মির কেমিক্যাল এটা মির কেমিক্যাল। এটা গাড়ির ফুল বডিটা মডিফিকেশনের পর আপনাদের দেখানো হয় নাই।
এটা হচ্ছে ফুল লুকসটা। আমি মডিফায়ার কোনো ভিডিও বানাইতে পারি নাই, কারণ সব জিনিসের টুকরা টুকরা একবারে একটা একটা করে লাগানো হয়েছে, একসাথে লাগাই নেই, এজন্য মডিফিকেশনে আলাদা কোনো ভিডিও বানাইতে পারি নাই। বাসায় একটা ফোন দিয়ে জানায় নেই যে আমরা ফেনী আইসা পড়ছি, তাহলে টেনশন করবে। আসলে চেষ্টা করবেন একটা জিনিস, যখন আপনার রাইডে বেরোবেন অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে একটু পরপর ঘন ঘন যোগাযোগ করবেন, তাহলে ওনাদের মনে আর টেনশনটা থাকে না। হ্যালো, হ্যাঁ মা, ওই যে আমরা ফেনীতে আয়া পড়ছি বুঝছো, ওই রোমানে জেনে কাজ করে না আয়া পড়ছি। বন্ধু তোমার কেডায় মারছে, কেডায় মারছে, ডাক্তার কে মারছে তোরা, ডাক্তার আসসালামু আলাইকুম, আমি রোমান, যার কাছে আসছে ওরা। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের দিকে। আসছে আমি পুরাই সারপ্রাইজ। আর যেসব ফুটেজ নিয়েছে আমি খালি গায়ে ছিলাম, ওইগুলোর জন্য আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ফুটেজটা নেওয়াটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আর আমি এই গ্রুপের মেম্বার অনেক বেশি দিন না, কিন্তু সবার খুব অল্প সময় সবার খুব ভালোবাসা পাইছি এই ফ্রেন্ড জোন থেকে। যাই হোক, আমি অনেক খুশি আজকে ওরা দেখতে আসছে, বা আমি কই থাকি কি করি, এটাই তো বন্ধুবান্ধবের থেকে আর বেশি কি, মানে একটা বন্ধুবান্ধব থেকে চাওয়া পাওয়া এর থেকে বেশি আর কিছু হইতে পারে না। আমি অনেক খুশি। ওই মামা একটু দাঁড়া, আমি অন্তত মনে করি যে আমার বন্ধুবান্ধবই সবচেয়ে সেরা, কারণ বন্ধুবান্ধব ছাড়া লাইফটা জানি কেমন চিনি ছাড়া চায়ের মতো আমার কাছে মনে হয়। আর আমিও করে অনেক ভালোবাসি। আমি তো ব্লগিং করার সময় শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, এই জন্য হয়তো আমার ব্লগটা সুন্দর নাও হইতে পারে, বাট আই লাভ দ্যাম অনেক। শাওন তো ব্লগে মানে চ্যানেলের মালিক, আর আমরা হচ্ছি সুপারভাইজার। কি লেগে জানি আজকে আমি অনেক সিরিয়াস হয়ে গেছি। আমি নর্মালি এত সিরিয়াস থাকি না, আমি সবসময় ফানি থাকি, দুষ্টামি করি, ফাইজলামি করি। আজকে ওর আইসে, আজকে আমি খুব সিরিয়াস। চা খাওয়াইলাম জীবনের প্রথম, চাকরি করি, এখন যদি চা না খাওয়াই পরে দেখে ওই শালা আসলে আগেও কি ছিল কিপটা, এখনও কিপটা। আজকে চা খাওয়াইলাম, আর আজকে করে বন্ধু জীবনের প্রথম চা খাওয়াইলা, শাওনের লগে অনেক দুষ্টামি করলাম। এইগুলাই শাওন ভাবতেছে আমি অনেক ব্লগের ভিতরে গালাগালি করতেছি, কারণ আমি সবসময় এটা করি। যারা যখন ব্লগ করবো তখন আমি অনেক গালাগালি, চিল্লাচিল্লি, ফাল্লাফাল্লি, মানে ব্লগ নষ্ট করার চেষ্টা করি, কারণ এইসব জিনিস আমার কাছে কেমন জানি লাগে। কিন্তু তারপরেও ও এবার সিরিয়াসলি শুরু করছে, এই জন্য আমি আর কোনো দুষ্টামি ফাইজলামি করতে চাই না। সংকেত দিন, তোমার সংকেত দিল তো তুমিও বুঝবো না, আমিও বুঝবো না। কি মানে ওরা আসার পরের থেকে বলতেছে আমি নাকি মামুন নাকি আমার বেস্ট ফ্রেন্ড। আমি এই প্রচারণা শুরু করছি যে যেই যার লাগে ভালো খাতির হ্যাঁ হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, কিন্তু সবাই আমার বেস্ট ফ্রেন্ড। মামুন একবার কয় হাবিব তোমার বেস্ট ফ্রেন্ড, আমার নাকি হাবিব বেস্ট ফ্রেন্ড, আমার ফাহিম নাকি আমার বেস্ট ফ্রেন্ড, মামুন নাকি আমার বেস্ট ফ্রেন্ড, আর ফাহিম কয় হাবিব কয়, মানে বেস্ট ফ্রেন্ডের আর শেষ নাই, সবাই সবার বেস্ট ফ্রেন্ড। এক গ্রুপে চারটার বেস্ট ফ্রেন্ড। এই একটু রাফ চালাইতেছে, এবার তো যখন চালামো তখন অবশ্যই ভালো মতো চালামো, অবশ্যই মনে করেন সেফটি গিয়ার্স মেনটেন করবো। যেমন আমার হাতে এখন গ্লাভস নাই, সেফটি গিয়ার্সের কি মেন সুচও নাই আমার কাছে নাই, তারপরেও একটা ভালো হেলমেট পরাটা অবশ্যই জরুরি। আর হাইওয়েতে গাড়ি চালানোর মানে আমার কাছে যেটা মনে হয় যে হাইওয়েতে নিরাপদ যদি গাড়ি চালায়, মানে মোটামুটি ক্ষেত্রে নিরাপদ বলতে আমরা বুঝি যে কতটুকু সেফটি মেনটেন করে গাড়ি চালায়। তো সেফটি মেনটেন করে আপনার একটা ট্রাক ড্রাইভাররাও দেখবেন না ওরা সিট বেল্ট পরে, একটা বাস ড্রাইভাররাও দেখবেন না ওরা সিট বেল্ট পরে, কিন্তু একটা বাইক রাইডার অবশ্যই একটা হেলমেট পরবো, ঠিক আছে? মনে করেন আমি ঘুমাইতেছিলাম, আমি সচরাচর রাত্রেবেলা ম্যাক্সিমাম টাইম ডিউটি করি, আমি ঘুমের থেকে উঠতাম 12টা-1টা বাজে, ওরা এমনভাবে টান দিচ্ছে আমি ডরাই গেছি কি রে। পরে দেখি আরে আমার বন্ধুরা। সাউন্ড সবাই সাপোর্ট করেন, যারা ফ্রেন্ড আছেন। জানি এটা নতুন প্রথম ব্লগ করতে হতো, ফ্রেন্ড ছাড়া বাইরের কেউ দেখে না।
ফ্রেন্ডসরা বাইরের কেউ দেখে না, বুঝছেন? এটাই থেকে আমাদের সমস্যা। মানে আমরা যারা শুরুর দিকে যখন সাপোর্টটা করা দরকার তখন সাপোর্টটা করি না। আর শাওন যখন একটা মনে করেন 20-30 হাজার যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন দেখবেন মানুষের অভাব নাই। মানে তখন যারা সাপোর্ট না করলেও চলবো, তখন অটোমেটিক আর ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স বাড়বো। আমার কাছে যেটা মনে হয়, ভুলও হইতে পারি, বাঙালি তো আমরা অনেক স্বার্থপর ভাই। এই সীতাকুণ্ড যাইবা, ভিউটা দেখেন, ভিউ এই জন্যই ওরা আসছে, এই জন্যই। এটাই হচ্ছে ভিউ, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ভিউ দেখেন, ভিউ আর ভিউ। ওই দেখেন মামুনে বরিশাল খেটার কাটটি। চট্টগ্রামে আমাদের প্রথম, আমার বন্ধু বান্ধবের প্রথম ট্যুর। আমার খুব খারাপ লাগে আমার বন্ধু বান্ধবরা ঘুরে আমার রাইখা সমস্যা নাই, আর কুত্তে কা দিন আতা হ্যাঁ। আমরা এখন যাচ্ছি, প্ল্যানে চেঞ্জেস আসছে, প্ল্যান বি। আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড। চন্দ্রনাথ কি এদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, একদম চন্দ্রনাথ ডাইরেক্ট রোডে, কোনো দিকে আর ঘুরবে না। এই যে বাজারের মাঝখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবুজ সবুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু গেলে ডান পাশে রোড আছে, বড় রোড, হ্যাঁ হ্যাঁ, এক টানে চন্দ্রনাথ। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ। হ্যাঁ, রোমান রে বাইকে নেওয়ার পরে যখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হইলাম, মাঝখানে আবার প্ল্যানিং চেঞ্জ। এখন আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়টা একটু ঘুরতে আসছি। ভাবলাম যে এই রাস্তা দিয়ে যেহেতু যাবই, চন্দ্রনাথ পাহাড়টা একটু দেখা যায়। এরা সবাই অনেক জোশে উঠতেছে, কিন্তু একটু পরে এদের তেল, সবার তেল বের হয়ে যাবে শিওর। এখানে উঠার দুইটা ব্যবস্থা আছে, সিঁড়ি আছে আর একটু ঢালু রাস্তা আছে। আপনারা সিঁড়িতে না ওইটা ঢালু রাস্তা দিয়ে উঠবেন, তাহলে একটু সহজ হবে, কষ্ট কম হবে। আপনাদের উঠতে কতক্ষণ সময় লাগছে? 1-1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো। উঠা বেশি কষ্ট নাকি নামা বেশি কষ্ট? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এদের সাথে কথা বইলা আমি কনফিউজ, যেটা কি ভুল সিদ্ধান্ত ছিল। যাই, যেতে থাকি। বেশিক্ষণ তো হয় নাই, আমরা রওনা দিছি। এখন পর্যন্ত আমার টায়ার্ড লাগতেছে না, হয়তো সামনে লাগতে পারে। আরেকবার হ্যাঁ, যে এই হাইটটা, এই ট্র্যাকটা মাত্র আমরা উঠে আসছি। ওই নিচের থেকে দোকান দেখা যেতেছে, ওই নিচের থেকে এই রাস্তা ধরে আমরা উঠে আসছি। কিন্তু সামনে এসে দেখি এটার চাইতেও বড়। ওই যে দেখেন, ওই যে ওই রাস্তা ধইরা, ওই যে মানুষজন উপর উঠতেছে, ওই রাস্তা ধরে একদম উপর উঠতে হইব। আমরা আরেকটা হাইট কমপ্লিট করলাম। ওই যে নিচের থেকে ওই যে উঠতেছে মানুষজন, সে নিচের থেকে উঠতে উঠতে এই পর্যন্ত প্রায় অর্ধেকের মতো উঠছি। এখান থেকে ওঠার পরে সেরকম ভিউ দেখা যেতেছে। আমরা হচ্ছে এখানে, ওই যে দেখেন নিচে ওই যে দোকানপাট দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা স্পষ্ট দেখা যাবে। ট্রেকিং করতেছি 1 ঘন্টা হয়েছে। ভাই কি অবস্থা তোমার? অবস্থা নাই রে ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। যারা মোটামুটি ফিটনেস আছে তারাই উঠতে পারবেন, যদি ওভার হয়ে আছেন তাহলে সমস্যা। মোটামুটি লিচো আলহামদুলিল্লাহ। আমরা উঠতে উঠতে প্রথম যে মন্দিরটা, যে প্রথম মন্দিরটা পর্যন্ত উঠছি, কিন্তু এইটা লাস্ট না, আরো অনেক পথ আছে। এইটা শেষ করে আরো একটা মন্দির আছে, ওইখান পর্যন্ত উঠতে হবে। আপনি চাইলে এখান থেকে চলে যেতে পারবেন, কিন্তু এখান থেকে নামতে গেলে কষ্ট হবে বেশি। একদম উপর পর্যন্ত যদি যাওয়া যায়, ওদিক থেকে আবার নামার রাস্তাটা সহজ, কিন্তু এই জায়গার ভিউ অনেক সুন্দর।
এখন সময় হচ্ছে 2:06। আমরা রওনা দিছিলাম সম্ভবত 11টার দিকে, তো 2 ঘন্টার বেশি সময় লাগছে আমাদের। অনেকে এর চাইতে কম সময় আসতে পারে এখানে, তা আমরা অনেকবার রেস্ট নিছি, প্রায় 5 থেকে 6 বার রেস্ট নিছি, পানি টানি খাইছি। আর একটা জিনিস খেয়াল করলাম যে যতটুকু উপরে উঠবেন পানির দাম, সফট ড্রিঙ্কসের দাম একটু একটু করে বেড়ে যায়। যেমন নিচে আপনার এসএমসির যে জুস ওইটা থাকে 40 টাকা, একটু উপরে উঠলে 50 টাকা। সো পারলে পানি নিয়ে উঠেন, আর না পারলে এদের থেকে কিনেন, কারণ এরাও তো এত উপরে উঠায় কষ্ট করে, তাদেরও তো একটা পরিশ্রম আছে, লেবার খরচ আছে। আমরা একদম উপরে মন্দিরটা চলে আসছি, এই যে দেখেন পিছনে। আর এইখান থেকে ভাই ধরতে গেলে পুরো চট্টগ্রাম শহর দেখা যায়। ঠান্ডা লাগে দেখি। নামার সময় একটা বড় ভাইয়ের সাথে দেখা হলে, ভাই খুব সুন্দর বাঁশি বাজায়। টায়ার্ড হয়ে গেছি, একদম নিচে যেয়ে কথা বলবো। আর আজকে সম্ভবত আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, হয়তোবা পরের ব্লগে আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।